জুন অনেক গরিব হওয়ায় স্কুলে সবাই তাকে খুব বুলি করত, কিন্তু একদিন সে খুঁজে পায় একটা জাদুর চিরাগ, আর সেখান থেকেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর জিন। কিন্তু এই জিনই পরবর্তীতে কিভাবে তার বন্ধু হয়ে ওঠে আর কিভাবেই বা তার পুরো জীবন বদলে দেয়, সেটাই দেখব আজকের এই ইন্দোনেশিয়ান গল্প জিন অ্যান্ড জুনে। শুরুতে আমাদেরকে জুন নামের একটি ছেলেকে দেখানো হয়। সে স্কুলে তার ক্লাসে ছিল, কিন্তু ক্লাস চলাকালীন সময়ে সে তার নোটবুকে স্কেচ করতে করতে ঘুমিয়েই পড়ে। আর তখনই তার টিচার তার কাছে আসে এবং তাকে চিৎকার করে ঘুম থেকে জাগায়। তাকে দেখে তো তখন সবাই হাসতে শুরু করে দেয়। জুন তো একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। টিচার তখন জুনের কাছে জিজ্ঞেস করে সে কি পড়াচ্ছিল, কিন্তু জুন তো কিছুই বলতে পারে না। তখনই স্যার তাকে নিয়ে এবং তার স্কেচ নিয়ে সবার সামনে মজা করতে থাকে। সে বলে যে তার এই স্কেচ দিয়ে সে আর যাই করুক কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না, কারণ এসব দিয়ে কিছুই হয় না। তার পড়াশোনা তো এমনিতেই গোল্লায় গেছে, তার সাথে সাথে তার স্কেচও তেমন ভালো না, তাই তার দ্বারা কিছুই করা সম্ভব না। তো তার এমন কথা শুনে তো তখন জুন অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। তারপরে টিচার তাকে বলে যে সে যদি আর কোনোদিন তাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখেছে তাহলে তার খবরই আছে, কিন্তু আজকের মতো সে তাকে ছেড়ে দিচ্ছে। তো এরপরই দেখানো হয় ক্লাস শেষ হয় আর সবাইকে ছুটি দিয়ে দেয়া হয়। সব স্টুডেন্ট তো তখন স্কুলের বাইরে দাঁড়িয়েছিল, তাদের রাইড আসার জন্য তারা অপেক্ষা করছিল। তখনই জুন তার দুজন বেস্ট ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজনের নাম হলো শাফি আর আরেকজনের নাম রাকিব। তারা সেখানে দাঁড়িয়ে তাদের স্কুলের রিচ ছেলেদেরকে দেখতে থাকে। তাদের স্কুলের ধনী ছেলেরা কি সুন্দর সুন্দর গাড়িতে ঘোরে, আর তাদের সাথে সব সময় 2-3টা মেয়ে তো থাকবেই। তাদের জীবনটা কত সুন্দর। তো এসব দেখে দেখেই তো তারা আফসোস করতে থাকে আর বলতে থাকে যে তারা যদি একটু রিচ হতে পারত তাহলে কতই না ভালো হতো, তাদের জীবনও এমনই সুন্দর হয়ে উঠত। তো তারা এই নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে স্কুলের গেট থেকে একটা সুন্দর দেখতে মেয়ে বের হয়। এটা দেখেই তো জুন তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটির নাম হলো সারা। সে জুনদের সাথে একই ক্লাসে পড়ে, আর জুন তো তাকে অনেক বেশি পছন্দ করত। সে তাকে যখনই দেখত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত, কিন্তু কখনো সে সারাকে তার মনের ফিলিংসের ব্যাপারে জানাতে পারেনি। সে সেই সাহসটাই পায়নি। কিন্তু আজ তার বন্ধুরা তাকে বলে যে সে যেন সারার কাছে যায় এবং তার সাথে অ্যাটলিস্ট যেন ফ্রেন্ডশিপটা করার ট্রাই করে। এতটুক তো সে করতেই পারে। জুনও তখন তাদের কথা শুনে সারার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে কি গান শুনছে। সারা তখন বলে যে হ্যাঁ, সে একটা গান শুনছে। জুনও কি শুনতে চায়? জুন তো এ কথা শুনেই সাথে সাথে হ্যাঁ বলে দেয়। তখন সারা তাকে তার একটি এয়ারপড খুলে পড়তে দেয়। এরপরে তারা গান নিয়ে কথা বলতে থাকে। সারার কি গান পছন্দ সেটা জুন তার কাছে জানতে চায়। আসলে সে ধীরে ধীরে তার সাথে কথা বাড়াতে চাইছিল। তো এরপরই সেখানে দেখানো হয় সারার রাইড চলে এসেছে। সারা তো তখন যাওয়ার আগে জুনকে তার নিজের কানের দিকে ইশারা করে আর তার এয়ারপডটি খুলে দিতে বলে। কিন্তু তখন তো জুন মনে করে যে সারা হয়তো তাকে গালে কিস করতে বলছে। এটা ভেবে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর খুব অবাকও হয়। তো এরপরই সে সারাকে কিস করার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই সারা তাকে বলে যে সে এটা কি করছে, তার এয়ারপড তার কানে রয়ে গেছে, সে সেটা দিতে বলেছে। তখনই তো জুন তার ভুল বুঝতে পারে, তাই সে সাথে সাথে সারাকে তার এয়ারপড ফিরিয়ে দেয়। সে তো একটু লজ্জাই পেয়ে গিয়েছিল, কিন্তু এরপরই সারা তাকে মিষ্টি করে হেসে বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। জুন তো তখন সেখানেই দাঁড়িয়েছিল। সেই সময় তার কাছে স্কুলের বুলি রাফি তার গ্যাং নিয়ে চলে আসে। সে এসেই তো জুনকে বলে যে সে কি সারাকে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মতো গরিব লুজারদের সারার মতো কাউকে পাওয়ার স্বপ্নও দেখা উচিত না। আর সারা শুধুই তার, আর কারো না, তাই সে যেন তার দিকে চোখ তুলেও না তাকায়। জুনও তখন তাকে আর কিচ্ছু বলতে পারে না, কিন্তু রাফি তখন তাকে বলতে থাকে যে এখন সে আসল কথায় আসছে, আর তা হলো সে আগের দিন তার খাতা দেখে লিখেছে কিন্তু অনেক কম মার্ক পেয়েছে। জুন তখন তাকে বলে যে তাহলে কি সে এখন রাফিকে তার খাতা দেখে কপি করার জন্য সরি বলবে নাকি। রাফি তো তখন তার উপর অনেক রেগে যায় এবং তাকে বলে যে জুন আর তার ফ্রেন্ডরা তাদের স্কুলে স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছে, অর্থাৎ তারা মূলত রাফির মতো স্টুডেন্ট যারা কিনা টাকা দিয়ে পড়ছে, তাদের টাকা দিয়ে পড়াশোনা করছে। তাই জুনকে এখন তাদের টাকা ফেরত দিতে হবে। বুঝুন অবস্থা এদের।
তো তখন জুন তাকে বলতে থাকে যে তার কাছে তো এত টাকা নেই, সে কোত্থেকে দিবে। কিন্তু রাফি তো তার কোনো কথাই শুনতে চায় না, আর তাকে আরো বেশি করে শাসাতে শুরু করে যে টাকা না দিলে কিন্তু খবর আছে। তখনই সাফি এবং রাকিব এইসব আর সহ্য করতে পারছিল না, তাই সেখানে জুনকে বাঁচানোর জন্য তারা দ্রুত ছুটে যায় এবং রাফিদের মুখে পানি ছুঁড়ে মেরে তারা সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে। জুন তো তখন তাদের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু রাফি এবং তার গ্যাং মিলে তাকে ফলো করতে থাকে। জুন তো কোনোভাবে বাঁচার চেষ্টা করে কিন্তু বাঁচতে পারে না। শেষ পর্যন্ত রাফি তাকে ধরেই ফেলে এবং তাকে অনেক মারে, আর মারতে মারতে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জুনকে আরো কিছুক্ষণ মারধর করে, কিন্তু জুন তো তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছিল না। এরপর দেখা যায় তারা তো সেখানে থাকা একটি চেয়ারে জুনকে বেঁধে রেখে তারপর মাথায় আঘাত করে। জুন তো সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপরই দেখা যায় সেই ছেলেগুলো বাড়ির দরজা লক করে সেখান থেকে চলে যায় জুনকে একদম একা রেখে। তো এরপরই দেখা যায় ঠিক সন্ধ্যার সময় জুনের জ্ঞান ফিরে আসে। তখন তো সে সেখানে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। তার অনেক বেশি ভয় লাগছিল, কিন্তু সেখানে তো কেউ আসে না। তখন হঠাৎ করেই সে একটি মহিলার আওয়াজ শুনতে পায়, কিন্তু সে আসলে ছিল একটা ভূত, আর সে জুনের কাছে এসে তার ঘাড়ও মটকে দেয়। ঠিক তখনই জুনের অ্যাকচুয়াল জ্ঞান ফেরে, আর এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। আর দেখা যায় তখনও দুপুরই ছিল। জুন তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এর জন্য সে অনেক কষ্ট করে কোনোভাবে তার হাত পার বাঁধন খুলে ফেলে। এরপর সে দরজার কাছে যায়, কিন্তু সেটি তো ছিল বন্ধ, যার জন্য জুন এখন বুঝতে পারে না যে সে কি করবে। তো এরপরই সে সেই বিল্ডিং এর মধ্যেই হাঁটতে থাকে, কিন্তু সেই সময় ভুলবশত সে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং নিচে একটি বেসমেন্টের মধ্যে চলে আসে। তখনই সে সেখানে একটা রুম দেখতে পায়। ফোনের টর্চ জ্বালিয়ে সে সেখানে থাকা জিনিসগুলোই দেখতে থাকে। তখনই সেখানে থাকা একটি বড় পাত্রের মধ্য থেকে আলোর মাধ্যমে একটি চিরাগ সেখানে চলে আসে। জুন তো তখন ভয়তে ভয়তে সে চিরাগ হাতে নেয়। এরপরই সে সেটি খুলে দেখতে নেয়, কিন্তু তা খোলার সাথে সাথে সেখান থেকে একটি স্পিরিট বেরিয়ে আসে এবং সেটি সেখানে একভাবে ঘুরপাক খেতে থাকে। জুন তো কিছুই বুঝতে পারে না যে এখানে এসব কি হচ্ছে। তার তো অনেক বেশি ভয় লাগতে থাকে, কিন্তু তখনই সে সেখানে বিশাল বড় একটি জিনকে দেখতে পায়, যেটি দেখতে কিনা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তো জুন তো এটা দেখেই সেখানে বসে কলমা পড়তে শুরু করে দেয়। তখনই জিনটি তাকে বলতে থাকে যে সে যদি কলেমার উপর বিশ্বাস করে না পড়ে তাহলে কলেমা তার কিছুই করতে পারবে না, আর এখন সে জুনকে আস্ত গিলে খেয়ে ফেলবে। তো তখনই জুন সেখান থেকে তাড়াতাড়ি করে উপরে চলে আসে। এরপরই সে উপরের তলায় এসে একটি রুমের মধ্যে গিয়েই লুকিয়ে পড়ে। সেই সময়ই দেখানো হয় যে সেই জিনটি ধীরে ধীরে উপরে আসতে থাকে এবং বলতে থাকে যে সে কয়েক শত বছর ধরে মানুষের মাংস খায় না, তার অনেক খিদে পেয়েছে। এটা বলেই সে সব জায়গায় ঘুরতে থাকে, আর এক পর্যায়ে সে জুনকে ধরেই ফেলে। জুন তো তখনই সেখান থেকে ভয় পেয়ে দৌড় দিতে যায়, কিন্তু সেই সময় সে ভুলে পা পিছলে সেখানে থাকা জানালা থেকেই বাইরে পড়ে যায়। এরপরই দেখানো হয় জুন সেখান থেকে কোনোভাবে বেঁচে তার বাসায় চলে এসেছিল। সেদিন রাতে সে তার রুমে একাই শুয়েছিল। তখনই তার মা তার কাছে আসে এবং তাকে বলে যে তার খাবার খাওয়ার সময় হয়ে গেছে, তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। তো জুন তখন তাড়াতাড়ি উঠে বসে। তখনই তার মা তার আর্টগুলো দেখে আর বলে যে সে তো আরো ইমপ্রুভ করছে। এই কথা শুনে তো জুন তাকে ধন্যবাদ জানায়। আসলে এমনটাই হয় সব সময়। জুনের মা সব সময় তাকে তার আর্ট নিয়ে এভাবেই প্রেজ করতে থাকে, যাতে তার মনোবল কখনো ক্ষুণ্ণ না হয়, আর ধীরে ধীরে সে আরো ভালো একজন আর্টিস্ট হয়ে ওঠে। এরপরই দেখানো হয় জুন খাবার খাওয়ার জন্য যায়। সেখানে তার বাবা জুন এবং তার মায়ের কাছে ক্ষমা চায়, কারণ তাদেরকে আজও সবজি খেতে হচ্ছে। তখন তারা তাকে বলে যে তার সরি বলার কিছুই নেই, সবজি খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো জুনের বাবা আরিফ তখন জুনের মা সীমার কাছে জানতে চায় যে তার ক্যাটারিং এর বিজনেসের কি অবস্থা। তখন সীমা তাকে জানায় যে অনেক বেশি কম্পিটিশন বেড়ে গেছে, যার জন্য সে অর্ডার পাচ্ছে না। তো এরপরই আরিফ জুনের মুখের দিকে তাকালে সে সেখানে মারের দাগগুলো দেখতে পায়। এটা দেখেই তো সে তার কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তার এত ব্যথা সে কিভাবে পেয়েছে। তখনই সীমা তাকে ইশারা করে জুনকে এসব নিয়ে জিজ্ঞেস করতে বারণ করে। জুন তখন তার বাবাকে জানায় যে সে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল। তো তার বাবা এরপর তার কাছে তার স্কুলের পড়াশোনা কেমন চলছে সেটা জানতে চায়।
জুন বলে যে স্কুলের পড়াশোনা তার কাছে ভালো লাগে না, সবকিছু তার কাছে বোরিং হয়ে যাচ্ছে। তখন এটা শুনেই তো তার বাবা তার উপর খুব রেগে যায় এবং তাকে বলতে থাকে যে এটা আবার কেমন কথা, তাদের স্কুল টাউনের সবচেয়ে ভালো স্কুল, আর জুন ঠিক করে পড়াশোনা না করে দিনভর শুধু আর্ট করে বেড়াচ্ছে, এমনটা করলে কিভাবে চলবে। তখন জুন তাকে বলে যে আর্ট করে সে একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের জন্য টি শার্ট ডিজাইন করার চান্সে আছে, এর মাধ্যমে তারা কিছু টাকা ইনকাম করতে পারবে। কিন্তু তারপরও তো তার বাবা তাকে পড়ালেখাতেই মনোযোগ দিতে বলে। এরপর দেখানো হয় তারা সবাই খাবার খাচ্ছিল, তখনই তাদের দরজায় দুজন লোক এসে আরিফের নাম ধরে চিৎকার করতে থাকে, আর তখনই দরজা খুলতে বলে। আরিফ তো তখন খুব ঘাবড়ে যায়, তাই সে তাদের দুজনকে এখানে থাকতে বলে নিজে গিয়ে দরজা খোলে। সেখানে আসলে তার দুজন পাওনাদার এসেছিল, যাদের কাছ থেকে আরিফ লোন নিয়েছিল। তো সেই গুন্ডারা তো তখন আরিফকে খুব মারে এবং তাকে তাদের টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য বলে। আরিফ তাদের বলে যেই মুহূর্তে তার কাছে টাকা নেই, কিন্তু সে চেষ্টা করবে। তো গুন্ডারা তখন সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় জুন তার রুমে ছিল, তখন সে কমিক বুক পড়ছিল। তো সেই সময় হঠাৎ করে তার রুমের দরজা খুলে যায়। সে তো বুঝতে পারে না এটা কেন হলো, আর এর জন্যই সে দরজা আবারও বন্ধ করে দেয়। কিন্তু তারপর সে পেছনে ফিরে সেখানে আবারও সেই জিনটিকে দেখতে পায়। তাকে দেখেই তো জুন অনেক বেশি ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু জিনটি তাকে বলে যে শত চেষ্টা করেও সে এখান থেকে বের হতে পারবে না, আর তার আওয়াজও কেউ শুনতে পারবে না। তখন তো জুন অনেক বেশি ঘাবড়ে যায় আর একভাবে কান্না করতে থাকে। ঠিক তখনই জিনটি তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এরপর বলে যে আরে, সে তো এতক্ষণ মজা করছিল, সে তাকে খাবে না, কিন্তু তার সাথে মজা করে তার অনেক ভালো লেগেছে। জুন তখন তার কথা বিশ্বাস করতে পারে না। তখনই জিনটি তার ভয়ঙ্কর রূপ থেকে অলমোস্ট একটি মানুষের মতো রূপ নেয়, যাতে জুন তাকে ভয় না পায়। কিন্তু এখনো তাকে দেখতে খুব অদ্ভুতই লাগছিল, কিন্তু অতটাও ভয়ঙ্কর লাগছিল না। তো এরপরই সে জুনের দিকে হাত বাড়িয়ে দেয় এবং তার নাম জানায় জিন, আর জুনও তার সাথে বেশ ভয়তে ভয়তে হ্যান্ডশেক করে। এরপর সে তাকে তার নামটা জানায়। তখন জিন তাকে বলে যে সে কয়েক শত বছর ধরে সেই চিরাগের মধ্যেই বন্দী ছিল, জুনই তাকে সেখান থেকে উদ্ধার করেছে, এর জন্য সে আজ থেকে তার সার্ভেন্ট, অর্থাৎ সেই আলাদিনের জিনির মতো তার এই জিন তার সব ইচ্ছা পূরণ করবে। জুন তো এটা শুনে প্রথমে বিশ্বাসই করতে পারে না, কিন্তু তখনই সে টেস্ট করার জন্য তাকে বলে যে কিছুক্ষণ আগে দুইজন গুন্ডা এসে তার বাবাকে মেরেছে এবং শাসিয়েও গেছে, সে কি সেই লোক দুটোকে গায়েব করতে পারবে? তখনই জিন তাকে বলে যে অবশ্যই পারবে। এটা বলেই সে মেয়েদের মতো সেজে সেই দুটো গুন্ডার কাছে চলে যায় এবং সঠিক সময় বুঝে তাদের দুজনকে গায়েব করে দেয়। এরপরই তার সাথে করে জুনের বাসায় নিয়ে আসে, আর তখন তো সেই গুন্ডা দুটিকে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে জুন তাকে বলে যে সে তাদেরকে এভাবে গায়েব করতে বলেনি। জিন তখন বলতে থাকে যে তারা দুজন তো গায়েব হয়েই গেছে, কিভাবে হয়েছে তাতে কি যায় আসে, বুঝো নেই জিনের অবস্থা। তো এরপরই জিন সেখানে রাখা একটি কমিক বুক দেখে আর জুনের কাছে জানতে চায় এটা কি। তো এরপরই দেখানো হয় পরদিন সকালে জুন এবং জিন নাস্তা করতে বসে। তখনই জুনের বাবা মা কেউ তো জিনকে দেখতে পারে না। জুন তো এই ব্যাপারটা বুঝতে পারে না। জিন তখন তাকে বুঝিয়ে বলে যে তাকে কে দেখতে পারবে তা সে সিলেক্ট করতে পারে। তো তখনই জিনের কাছে কমিক বুকটি অনেক বেশি ভালো লাগে, তাই সে জুনকে বলে যে সে কি তার এই বইটি তার কাছে রাখতে পারবে। জুনও তাকে সেটা রাখার পারমিশন দেয়। এরপরই জিন দেখে যে জুনের ব্রেকফাস্ট খুব একটা ভালো না, এর জন্য সে ম্যাজিক করে তার জন্য অনেক মজার মজার খাবার এনে দেয়, যেটা দেখে জুন তো খুব খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় জুন জিনের সাথে মিলে তার স্কুলে যেতে থাকে। তখনই জুন জিনের কাছে জানতে চায় যে সে আর কি কি ম্যাজিক পারে। জিন তখন জুনের মুখের আঘাতের দাগগুলো সব ম্যাজিক করে এক মুহূর্তে ঠিক করে দেয়। এটা দেখে তো জুন অনেক খুশি হয়ে যায়। এরপরে জিন ঘন্টার আওয়াজ শুনতে পেয়ে বলতে থাকে যে এটা আবার কিসের আওয়াজ। জুন তখন তাকে বলে যে এটা আইসক্রিম ট্রাকের আওয়াজ। জিন কি খেতে চায় আইসক্রিম, কারণ আইসক্রিম অনেক মজা। তো এরপরই তারা পার্কে গিয়ে আইসক্রিম খেতে থাকে। তখন জিন বলে যে বাহ, এটা তো অনেক ভালো লাগছে, এটা তো মানুষের মাংসর থেকেও অনেক বেশি টেস্টি। যাক, তো এরপরই জুন তার স্কুলে চলে যায়। লাঞ্চ করার সময় তারা সবাই ক্যাফেটেরিয়াতে বসেছিল। তখনই তার বন্ধুরা অর্থাৎ সাফি এবং রাকিব তাকে বলতে থাকে যে সে এখনো সারাকে তার মনের কথা কেন বলছে না। সে বলতে দেরি করলে তো অন্য কেউ এসে সারাকে তার থেকে চুরি করে নিয়ে যাবে, তখন সে কি করবে। তো তখনই সারাকে দেখানো হয়।
সে তার লাঞ্চ নিচ্ছিল। সেই সময় সেখানে স্কুলের পপুলার মেয়ে গ্যাংয়ের এন্ট্রি হয়, আর সেই গ্যাংয়ের লিডার ছিল ডায়ানা, যাকে আমরা ডি বলে ডাকবো। তো ডির সাথে সারার ভুল করে ধাক্কা লাগলে ডি তাকে বলতে থাকে যে তার মতো লুজার কি আবারও তার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য ডেসপারেট হয়ে আছে নাকি। ডেসপারেট হয়ে কিন্তু কোনো লাভ নেই, সে লুজারদের সাথে ফ্রেন্ডশিপ করে না। এটা বলেই সে তার গ্যাং নিয়ে সেখান থেকে চলে যায়। সারাও তখন তার খাবার নিয়ে চলে যায়। তো এরপরই দেখানো হয় এই সব কিছু দেখে শাফি জুনকে বলতে থাকে যে সারাও তাদের মতো আউটকাস্ট, অর্থাৎ তাকেও বুলির শিকার হতে হয়। তাই জুন চাইলেই তাকে তার মনের কথা জানাতে পারে। জুনও তো তখন ঠিক করে যে সে সারার কাছে যাবে, কিন্তু তখনই সেখানে রাফি আর তার গ্যাং চলে আসে। তারা এসেই জুনকে বলে যে তার টাকা কোথায়। জুন তখন বলে যে সে তো জানে যে তারা গরিব, আর সে যতদূর জানে রাফিরা অনেক বেশি বড়লোক, তাহলে সে তার কাছে টাকা কেন চাচ্ছে? তার কি টাকার অভাব আছে নাকি? তখন রাফি তাকে বলে যে তারা বড়লোক হয়েছে তাদের মতো গরিবদের থেকে টাকা নিয়েই হয়েছে। তো এই কথা শুনেই তো জুন হেসে দেয় আর বলে যে তাহলে নিশ্চয়ই তারা ডোনেশনের টাকা দিয়ে বড়লোক হয়েছে। কিন্তু এই কথা শুনেই তো রাফি খুব ক্ষেপে যায়, আর সে জুনকে তখনই সেখানে সবার সামনে মারতে শুরু করে। জুন তো তখনই জিন বলে ডাক দেয়। সেই সময় সেখানে জিন চলে আসে। এরপরই সে জুনকে কন্ট্রোল করে সেখানে থাকা সবগুলোকে মারতে থাকে। জুন তো সব কয়জনকে অনেক পিটায়, তারা সবাই পরে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। জুন তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় স্কুল ছুটি দিলে জুন শাফি এবং রাকিবকে নিয়ে তার বাসায় আসে। সেখানে এসে তাদের দুজনকে তার কাছে থাকা জিনের কথা জানায়, যে কিনা আজ তাকে রাফির গ্যাংয়ের সাথে ফাইট করতে হেল্প করেছে, নাহলে তো সে কোনোভাবেই তাদের সাথে পেরে উঠত না। কিন্তু তার এই কথা শুনে স্বাভাবিকভাবেই তারা দুজনের কেউই বিশ্বাস করতে চায় না। তখন জুন তাদেরকে বলে যে সে সত্যি কথা বলছে, আসলেই তার কাছে জিন আছে। তারা কেন বিশ্বাস করছে না? আর সে তো তাদের পাশেই বসে আছে। এসব শুনে তার বন্ধুরা তখন তাকে বলে যে কোথায়, তারা তো কিছুই দেখতে পারছে না, চোখে না দেখে তারা কিছু বিশ্বাস করবে না। জুন তখন জিনকে বলে যে সে যেন তার বন্ধুদের সামনে আসে। জিনও তো তখন জুনের কথা শুনে তাদের সামনে চলে আসে, কিন্তু তখনই তো তারা দুজন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে আসলেই তো তার কাছে জিন আছে, কিন্তু সে এমন ড্রেস আপ কেন করে আছে। শাফির এই কথা শুনে জিন তো অনেক বেশি রেগে যায় তার উপর। তখনই জুন তাকে আবারও শান্ত করে আর বলে যে আজ থেকে তারা চারজন হলো বন্ধু, তারা চারজন এখন থেকে একসাথে মিলেমিশে থাকবে। তো তখনই রাকিব জুনকে বলে যে তার কাছে যেহেতু এখন জিন আছে, তাহলে সে তাকে বলে স্কুলে পপুলার হয়ে যাক, তাহলে কেউ আর বুলি করতে পারবে না তাদেরকে, আর এরপর তো সে সারাকেও খুব সহজে পেতে পারবে। জুন তো এটা শুনে প্রথমে বলে যে তারা যেমন আছে তেমনই ভালো আছে, এসবের কোনো দরকার নেই। কিন্তু এরপরই সারার কথা শুনে তো তার মনটাই বদলে যায়। সে তখন জিনকে বলে যে তার দ্বিতীয় উইশ সে তাকে জানাতে চায়, আর তা হলো এই যে জিন যেন তাদেরকে স্কুলের সবচেয়ে পপুলার গ্যাং বানিয়ে দেয় এবং তাদের যেন গ্রেডসও ভালো আসে। তাহলে তো সবাই অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে, আর সবাই যেন তাদের আশেপাশে ঘোরে, বিশেষ করে মেয়েরা। সে এটাও বলে যে সবাই যেন এখন থেকে তাদেরকে অনেক রেসপেক্ট করে। তো জিন তো তখন তার এই উইশও পূরণ করে দেয়। তো পরদিন জুন যখন স্কুলে যায় তখন সবাই তো তার দিকেই তাকিয়ে থাকে এবং তাদের তিনজনের আশপাশ দিয়ে ঘুরতে থাকে। সবাই যেন তাদের জন্য একেবারে ফিদা হয়ে গেছে। জুন তো এই অ্যাটেনশন অনেক পছন্দ করছিল। তখনই সে তার লকারের কাছে যায়। সেখানে তার সাথে দেখা করতে প্রথমবারের মতো ডি চলে আসে। সে এসেই তাকে বলে যে কাল সে শুনেছে যে জুন নাকি রাফির পুরো গ্যাংকে সবার সামনে পিটিয়েছে। সে তো অনেক সাহসী এবং স্ট্রং, তো সে মূলত তাকে তার সুইট 17 বার্থডের জন্য ইনভাইট করতে এসেছে। সে একটি পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে। জুন তখন তাকে বলে যে সে আসবে যদি কিনা ডি তার সাথে সারাকেও ইনভাইট করে। তো ডি তার কথা মতো সারাকেও ইনভাইট করতে রাজি হয়ে যায়। এরপরই রাতের দৃশ্য দেখানো হয়। জুন এবং শাফি আর রাকিব মিলে জুনের বাসায় বসে পার্টির জন্য রেডি হয়ে নেয়। তো তখনই জিন জুনকে কমিক বুক দেখিয়ে বলে যে সে কমিক বুকের এই সব মুভ কিভাবে করতে পারবে। জুন তখন তাকে বলে যে সে যদি রিয়েল লাইফে করে তাহলে এই বাড়ি ঘর উড়ে যাবে, তাই সে চাইলে প্লে স্টেশনের ভিডিও গেমে এসব করতে পারে। তার এই কথা শুনে তো জিন তখনই এক তুড়ির মাধ্যমে সেখানে প্লে স্টেশন 5 এবং মনিটর নিয়ে চলে আসে। কিন্তু সেই সময় সেখানে চলে আসে জুনের মা
আর এই ভিডিও গেম দেখে তার কাছে জানতে চায় যে এটা কোথা থেকে আসলো। তখন সাফি তাকে বলে যে এটা তার বাবা এনেছিল আর সে জুনের জন্য একটা এক্সট্রাও এনেছিল। তো তখনই তার মা তাকে বলে যে ঠিক আছে, কিন্তু তারা যেন আবার গেম অ্যাডিক্টেড না হয়ে যায়। এরপরই সে তাদেরকে বলে যে তারা পার্টিতে যাচ্ছে ভালো কথা, কিন্তু তারা যেন ড্রিঙ্ক না করে আর ঠিক 11টার আগে যেন বাসায় চলে আসে। তারাও এতে রাজি হয়ে যায়। এরপরই তারা সেখান থেকে যেতে থাকে, কিন্তু জিনেরও তো তাদের সাথে যাওয়ার ইচ্ছা ছিল। জুন তখন তাকে সবার সামনে ভিজিবল হয়ে যাওয়ার জন্য বলে, তাহলে সবাই এটাই মনে করবে যে জিন কোনো কস্টিউম পরে আছে। এরপরই তারা সেখানে যাওয়ার জন্য বের হয়, কিন্তু জুনের তো শুধু একটাই স্কুটার ছিল। এটা দেখে জিন সেই স্কুটারটিকেই একটা লাক্সারিয়াস গাড়িতে কনভার্ট করে দেয়। এটা দেখে তো তারা খুব খুশি হয়ে যায় আর খুশি মনেই সেই গাড়িতে করে পার্টিতে চলে যায়। সেখানে থাকা সবাই তো তখন এই সুন্দর গাড়ি এবং তাদেরকেই দেখতে থাকে। আর ডি তো তখন গেটে এসে তাদেরকে ওয়েলকামও করে। তখনই জিন ডির জন্য ম্যাজিক করে একটি সুন্দর রোজ বানিয়ে তার হাতে দেয়। ডি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাদেরকে মজা করে পার্টি এনজয় করতে বলে। তো সেখানে গিয়েই জুন দেখতে পায় যে সারা তো একদম একা একা বসে আছে, তাই সে সারার কাছে যায়। আর তখনই সাফি এবং রাকিব মিলে জিনকে তাদের সাথে করে বারে কিছু খাওয়ানোর জন্য নিয়ে যেতে থাকে। সেখানে গিয়েই জিন তাদের কাছে আইসক্রিম খেতে চায়, কিন্তু সাফি তাকে বলে যে এখানে কোনো আইসক্রিম নেই, এখানে ড্রিঙ্ক আছে, সে চাইলে এটা ট্রাই করে দেখতে পারে। তো তখনই সে তাদের সবার জন্য ড্রিঙ্ক অর্ডার করে। অন্যদিকে দেখানো হয় জুন সারার সাথে বসে তার সাথে কথা বলতে থাকে। তাদের দুজনের কারো কাছেই তো এখানকার এই লাউড মিউজিক মোটেই ভালো লাগে না। তাছাড়া সারা বলতে থাকে যে তার পক্ষে তার জন্মদিনে এত বড় পার্টি অ্যাফোর্ড করাও সম্ভব না। জুনও তখন বলতে থাকে যে তার পক্ষেও সম্ভব না, কিন্তু তার সাথে ডির কি হয়েছিল যে ডি তাকে সহ্য করতে পারে না। তখন সারা বলে যে আসলে তারা কিন্ডারগার্টেন থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু তখনই তাদের দুজনের একটি ছেলেকেই পছন্দ হয়ে যায়। তারা তো সেই ছেলেটির জন্যই ফাইট করতে শুরু করে, যার জন্য তাদের সেই ভালো ফ্রেন্ডশিপটাও ভেঙে যায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেই ছেলের জন্য তাদের ফ্রেন্ডশিপ ভাঙলো, সেই ছেলে কিছুদিন পর ট্রান্সফারই হয়ে যায় সেখান থেকে, আর সে হয়তো জানেও না যে তারা দুজন এক্সিস্টও করে। তো তখনই জুন বলে যে হয়তো সেই ছেলের বাবাও তার বাবার মতো প্রপার্টি ডিলিং এর কাজ করত, কিন্তু জুনরা ল্যান্ডলর্ডের টাকা না দেওয়ার জন্য ছোটবেলা থেকে অনেকবার এদিক থেকে ওদিক বাসা চেঞ্জ করে গিয়েছে, আর এত বছরে এখানের বাসাটা হলো তাদের নিজেদের বাসা। তো এসব নিয়েই তারা কথা বলতে থাকে, আর তারা দুজনই তাদের এই কনভারসেশন এনজয় করতে থাকে। কিন্তু সেই সময় তো দূর থেকে তাদেরকে ডি দেখতে থাকে। তার কাছে তো তাদেরকে একসাথে দেখতে মোটেও ভালো লাগছিল না। যাক, তো এখান থেকে দৃশ্য আবারও চলে আসে জিনের কাছে। জিন সেই ড্রিঙ্ক করার পর তো প্রথমে তার কাছে বেশ খারাপ লাগে, কিন্তু পরবর্তীতে সে পুরো 1 বোতল নিয়ে খেতে শুরু করে এবং এরপরই সে পুরোপুরি মাতাল হয়ে যায়। আবারও তখন সারা এবং জুনকে দেখানো হয়। সারা তখন জুনের হাত ধরে এবং তার সাথে ডান্স করার জন্য চলে যায়। সেখানে তো তারা অনেক বেশি কাছাকাছি ছিল। তখনই জুন বলে যে সে সারাকে একটা কথা বলতে চায়। সারাও তখন তাকে অনুমতি দেয়। তখনই দেখা যায় অন্যদিকে তো জিন পাগলের মতো হয়ে যায় আর মাতলামি করে সে নিজের গায়েই আগুন জ্বালিয়ে দেয়। এটা দেখে তো তখন সেই বারের লোকেরা এসে দ্রুত আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর জুন আবারও সারাকে বলে যে সে তাকে কিছু বলতে চেয়েছে, আর তা হলো সে কি তার গার্লফ্রেন্ড হতে চায়। তখন তো এই কথা শুনে সারা তার দিকে তাকিয়ে স্মাইল করে এবং তাকে হ্যাঁ জানিয়ে দেয়, কারণ সেও আসলে জুনকে পছন্দ করত। আর সারার হ্যাঁ শুনে জুনও তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাসায় আসার সময় চিৎকার করে বলতে থাকে যে সে আর সিঙ্গেল নেই। তখন তার ফ্রেন্ডরাও তো তার জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর জিন বলে যে তারা কি উঠতে চায়, কারণ তার মনে হচ্ছে সে যেন হাওয়ায় উঠছে। তো সবাই তখন উঠতে চাইলে জিন তো তার জাদুর মাধ্যমে তাদের গাড়িকেই আকাশে নিয়ে যায়, আর তখন তারা সবাই আকাশে উঠতে থাকে, যে ব্যাপারটা তারা সবাই বেশ এনজয় করছিল। তো এরপরই তো তারা সবাই ঘুরে ফিরে বাসায় চলে আসে। তখন সেখানে আসার পর জিন তাদের গাড়ি আবারও স্কুটিতে রূপান্তর করে দেয়। এরপর সাফি এবং রাকিব সেখান থেকে চলে যায়। জুন তখন জিনকে অনেক ধন্যবাদ জানাতে থাকে, কারণ তার জন্যই এখন সারা তার গার্লফ্রেন্ড। তখন জিন বলে যে সে সারাকে তার গার্লফ্রেন্ড বানায়নি, সারা তো আগে থেকেই তাকে পছন্দ করত। জুন তো এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। এরপরই সে জিনকে ধরে বাসার মধ্যে নিয়ে আসতে থাকে, কিন্তু সেখানে ঢুকে সে দেখে যে সবকিছু তো এদিক ওদিক ছিটানো। মনে হচ্ছে কেউ একজন এসে সবকিছু চুরমার করে চলে গেছে।
তার মা তখন টেবিলের উপর মন খারাপ করে বসেছিল। এটা দেখেই তো জুন তার কাছে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে যে এখানে এসব কি হয়েছে আর তার বাবা কোথায়। জুনের মা তখন তাকে বলে যে তাকে সে 11টার মধ্যে আসতে বলেছিল, কিন্তু সে কেন আসেনি। এখানে গুন্ডারা এসে তার বাবাকে টাকা দেওয়ার জন্য বলছিল, কিন্তু তার বাবা টাকা দিতে না পারলে তারা তাকে অনেক মারধর করে, তাই তার বাবা এখন হাসপাতালে ভর্তি। জুন তো এসব শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না। সে তখন তার মাকে জিজ্ঞেস করে যে এখানে কারা এসেছিল, যেই দুজন আগের বার এসেছিল তারা তো আর এখানে আসতে পারবে না। তখন তার মা বলে যে কেন, জুন তাদের কি করেছে, তারা গায়েব ছিল, এর জন্যই তাদের ফ্রেন্ডরা এখানে এসেছিল আর এই সব কিছু করেছে। জুন তো তখন এসব শুনে অনেক বেশি কষ্ট পেতে থাকে আর তার মাকে বলতে থাকে যে তারা এত টাকা লোন কেন নিয়েছিল। তার মা এবার বলে যে তাদের এই বাড়ি কেনার জন্য এবং জুনের স্কুলের টিউশন ফি দেওয়ার জন্য, এই সব কিছুর জন্যই তারা লোন নিয়েছিল। তখন জুন তাকে বলে যে কিন্তু তাকে অত বড় স্কুলে পড়ানোর কি প্রয়োজন ছিল, সে তো এমনি একটি স্কুলেও পড়তে পারত, তখনও তো তারা অ্যাটলিস্ট হ্যাপি থাকতো। এই কথার উত্তরে তার মা বলে যে সে তাকে বেস্ট স্কুলে পড়াতে চেয়েছে। এটা শুনে জুন বলতে থাকে যে সে পড়তে চায় না ওই বেস্ট স্কুলে। তারপর সে আরো বলে যে তার মা তার মানে তাকে মিথ্যা বলেছিল যে তারা গরিব হলেও হ্যাপি থাকতে পারবে, কিন্তু তারা তো গরিব হয়েও হ্যাপি নেই। এটা বলেই সে কাঁদতে কাঁদতে তার রুমে চলে যায়। তার আজ অনেক বেশি খারাপ লাগছিল। এরপরই সেখানে তার বেডে শুয়ে সে খুব কান্না করতে থাকে। তখনই তার কাছে সেই জিন আসে এবং সে তাকে হাসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জুন তখন তাকে বলে যে সে যেন একটু চুপ করে থাকে আর পারলে তাকে একটু যেন সে একা থাকতে দেয়, তার এখন ভালো লাগছে না। তো তখনই জিন তার সামনে নিজেকে গুলি করে এবং সেখান থেকেই উধাও হয়ে যায়। কিন্তু তখন আবার তাকে দেখতে না পেয়ে জুনের তো অনেক খারাপ লাগতে থাকে, তাই সে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে কোথায় চলে গেছে, সে যেন চলে না যায়। তো তখনই জিন আবারও সেখানে ফিরে আসে আর তাকে বলতে থাকে যে সে শুধু শুধু এত কষ্ট কেন পাচ্ছে আর তার থার্ড উইশ কি, সে এক্ষুনি তা পূরণ করে দিচ্ছে। জুন তখন তাকে বলে যে সে তার থার্ড উইশে চায় যে যেন তার পরিবার সবার দেনা থেকে মুক্ত হয় এবং সে বড় লোক হয়ে যায়, যাতে করে তার পরিবারে কখনো কোনোদিন কোনো টাকার ক্রাইসিস না থাকে, তাহলেই তাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। তখন জিন এটা শুনে বলে যে এটা সবচেয়ে বোরিং উইশ, সবাই এক পর্যায়ে যে এটাই চায়, কিন্তু সে জুনকে ওয়ার্নিং দেয় যে এই উইশ কিন্তু অনেক বড় উইশ, তাই জুন কি একদম শিওর। জুন তখন তাকে বলে যে হ্যাঁ সে একদম শিওর, তার আর এগুলো ভালো লাগছে না। তো এই কথা বললেই জিন তখন তার উইশটা পূরণ করে দেয়। জুন তো তখন ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুম ভাঙলেই সে নিজেকে অনেক বড় এবং সুন্দর একটি রুমের মধ্যে দেখতে পায়। সে বুঝতে পারে যে তার উইশ গ্র্যান্টেড হয়ে গেছে আর সে এখন বড় লোকও হয়ে গেছে। তো এরপরই সে তার রুম থেকে বের হয়ে নিচে আসে। তাদের বাড়ি তো তখন অনেক বড় ছিল, সবকিছু অনেক সুন্দর ছিল। তো এরপরই সে তার বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে আসে। সেখানে তার জন্য দুটো গাড়ি দাঁড়িয়েছিল, এই দুটো লাক্সারিয়াস গাড়িও তাদেরই ছিল। তো তখনই সেখানে জিন চলে আসে এবং তাকে বলে যে তার নতুন বাড়ি গাড়ি তার কাছে কেমন লাগছে। জুন তখন তাকে বলতে থাকে যে তার কাছে অনেক ভালো লাগছে। এরপরই জিন তাকে বলতে থাকে যে অনেক হয়েছে কথাবার্তা, এখন তাকে তাড়াতাড়ি করেই স্কুলে যেতে হবে। এটা বলেই সে তার জাদু দিয়ে জুনকে স্কুলের জন্য রেডি করে দেয়। এরপরই সে জুনের কাছে গাড়ির চাবি দেয়, কিন্তু জুন তখন তাকে বলে যে সে তো গাড়ি চালাতে পারে না। তখনই জিন তাকে ম্যাজিক করে তার মধ্যে গাড়ি চালানোর ট্যালেন্ট দিয়ে দেয়, যাতে করে সে গাড়ি চালাতে পারে। আর দেখা যায় এ কারণে জুনও তখন নিজে গাড়ি চালিয়ে স্কুলে যেতে পারে। তো সেখানে যাওয়ার পরই লাঞ্চ ব্রেকের সময় জুন সারার সাথে ক্যাফেটেরিয়াতে বসেছিল। তখনই তার কাছে কেমন যেন অদ্ভুত লাগতে থাকে। সারা তাকে এমন দেখে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। তখন জুন তাকে জানায় যে তার কেমন যেন মনে হচ্ছে যে কিছু একটা মিসিং আছে, কিন্তু কি মিসিং তা সে বুঝতে পারছে না। সারা তখন একটু অভিমান করে তাকে বলতে থাকে যে তার শুধু সারার সাথে থাকতে ভালো লাগছে না নাকি, তার কি আরো কাউকে লাগবে। জুন তখন তাকে বলতে থাকে না না, সে এমন কিছু বলতে চায়নি, তার শুধু কেমন যেন অদ্ভুত লাগছে। তো তখনই জুনের ফোনে ডির মেসেজ আসে এবং সে তাকে স্কুল শেষে একটু ফিজিক্স আর ম্যাথ শেখানোর জন্য বলে। তো এই কথা জুন সারাকেও জানায়। তখন সারা তাকে বলে যে তার যদি যেতে ইচ্ছে করে তাহলে সে যেতে পারে, তার এতে কোনো সমস্যা নেই, সে তাকে মানা করছে না। সে আসলে এই কথাটা খানিকটা অভিমান করেই বলে, কিন্তু জুন তো তা বুঝতে পারে না। সে তো সাথে সাথে তার কথা মেনে নেয় আর সে ডিকে পড়াতে যাওয়ারও সিদ্ধান্ত নেয়। তো এরপর দেখানো হয় জুন তার বাসায় ছিল।
তার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। এরপরই সে সেখান থেকে চলে যায় সেই পুরনো বিল্ডিংয়ে, যেখান থেকে সেই জিনকে সে মুক্ত করেছিল। তো সেখানে গিয়ে সে দেখে যে সবকিছু একই রকম ছিল, একদম সেই আগের মতো। সে যেই জানালা ভেঙে পড়ে গিয়েছিল সেই জানালা এখনো ভাঙা। তো তার তখন মনে হতে থাকে যে এগুলো তার ইমাজিনেশন না। তো তখনই তার সামনে চলে আসে জিন। জিন এসেই জুনকে বলে যে সে এখানে কি করছে। জুন তাকে বলে যে সে নিচে যাবে, কিন্তু সে যাই করুক না কেন জিন এত ভয় পাচ্ছে কেন, কি হয়েছে তার। তখন জিন তাকে বলে যে তার মানে তাকে এখন সব সত্যিটা জানানোর সময় চলে এসেছে। তো তখনই সে জুনকে বলতে শুরু করে যে সে তো সবসময় তার উইশ পূরণ করে এসেছে, কিন্তু প্রতিটা উইশের বদলে সে তার থেকে কোনো না কোনো প্রিয় জিনিস নিয়ে নিয়েছে। যেমন তার প্রথম উইশের জন্য সে তার থেকে তার পেট বিড়ালটি নিয়ে নেয়, এরপরই তার দ্বিতীয় উইশের জন্য সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে যায়, তারপর তার শেষের উইশের জন্য সে তার থেকে তার মাকে কেড়ে নেয়। আর এটাই তার নিয়ম, এই নিয়ম সে পাল্টাতে পারবে না। এজন্যই সে জুনকে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে বলেছিল। আর জুন যদি এখন তার কাছে তার মা এবং ফ্রেন্ডদের ফিরে চায়, তাহলে সে তার থেকে তার বাবা বা সারাকে নিয়ে নিবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এই সবগুলো কথা শুনে তো জুন অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন তাড়াতাড়ি করে নিচে যায় আর সেখানে থাকা আরেকটি চিরাগ সে তুলে নেয়। এরপরই সে জিনকে বলে যে সে যদি তার মা এবং বন্ধুদের ফিরিয়ে না দেয় তাহলে সেই বোতল খুলে তাকে এর মধ্যে যাওয়ার হুকুম করবে। কিন্তু জিন তখন তাকে এটা করতে মানা করে, বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু জুন তো তার কোনো কথাই শোনে না। সে সেটি খুলে দেয় আর তখনই সেইখান থেকে বেরিয়ে আসে আর একজন ভয়ঙ্কর জিন। এরপরই সে জিনের গলা ধরে বসে আর তাকে বলতে থাকে যে সে কি ভেবেছিল সে তার আগে পৃথিবীতে মুক্ত হবে, সেটা কখনোই হতে দিবে না। এ কথা বলেই সে জিনের থেকে আত্মা শুষে নিতে থাকে। জিন তো তখন জুনকে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু জুন পালাতে গেলে সেই মাস্কা নামের জিনটি সাথে সাথে তাকে অজ্ঞান করে দেয়। এরপরই জিনের জীবন শুষে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় কিছুক্ষণ পরে জুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে সেখানে জিনকে পড়ে থাকতে দেখতে পায়। এটা দেখে তো তার খুব খারাপ লাগতে থাকে। ঠিক তখনই সেখানে একজন বুড়ি দাদি আসে, তার নাম হলো মাদা। সে এসেই জুনকে বলে যে জিন এখন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর সে মারা গেলে তার সাথে সাথে জুনের মা এবং বন্ধুদের সোলও মারা যাবে। এটা শুনেই তো জুন অনেক বেশি অস্থির হয়ে যায় আর তাকে বলে যে তার কাছেও তো সুপার ন্যাচারাল শক্তি আছে, সে কি জিনকে বাঁচাতে পারবে না। তখন মাডা বলে যে তাকে বাঁচাতে হলে একটাই উপায় আছে, আর তা হলো জুনকে তার জীবন জিনকে দিতে হবে। তো জুন তো তখন সাথে সাথে তার কথায় রাজি হয়ে যায় যে সে জিন তার মা এবং বন্ধুদের জন্য তার জীবন স্যাক্রিফাইস করবে। কিন্তু তখনই মাডা তাকে বলে যে এখানে কিন্তু কোনো সিওরিটি নেই যে তার মা এবং বন্ধু ফিরে আসবে। জুন বলে যে তার কাছে আর কোনো অপশন নেই। তো এটা বলেই সে মাডার কথা মতো জিনের হাত ধরে। এরপরে তার জীবন জিনের মধ্যে চলে যায়। তখন জুনের নিথর দেহ সেখানেই পড়ে থাকে। জিন তখন উঠে যখনই মাডার কাছে শোনে যে জুন তার জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে নিজের জীবন, তখনই তো জিন তার অর্ধেক জীবন দিয়ে জুনকে বাঁচিয়ে নেয়। তখনই মাডা বলতে থাকে যে এটা সে কেন করছে, এটা করলে কিন্তু তার সাথে জুনের জীবন সব সময় বাধা থাকবে, আর জুন মারা গেলে জিনও মারা যাবে। কিন্তু জিন তখন বলে যে তার এতে কিছুই যায় আসে না। এটা বলেই সে জুনের জীবন ফিরিয়ে আনে। জুন তখন উঠলে সেখানে সে জিনকে দেখতে পায় আর তাকে তার জীবন দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। জিন তখন বলে যে তারা তো ফ্রেন্ড, এটা তারা করতেই পারে। তো এরপরই জুন জিনের কাছে তার মা এবং ফ্রেন্ডরা কোথায় আছে সেটা জানতে চায়। জিন তখন তাকে বলে যে তাদের সোল তার কাছে ছিল, কিন্তু মাস্কা তার থেকে সবগুলো সোল চুরি করে নিয়ে গেছে, আর এখন তাদেরকে ওই মাস্কাকে খুঁজে বের করতে হবে, আর তারপরই তার থেকে তাদের সোল ফিরিয়ে নিতে হবে এবং তাকে আবারও এই বোতলে বন্দি করতে হবে। এটা বলেই তারা তখন সাথে সাথে বেরিয়ে পড়ে। এরপরই মাস্কাকে দেখানো হয়। সে পথে একটি জোকারের পোস্টার দেখলে তার রূপ নিয়ে নেয়। এরপরই সে কিছু মানুষের কাছে জানতে চায় যে এখানে কোথায় অনেক মানুষ একত্রিত হয়। তখনই তারা তার গেটআপের জন্য তাকে নিয়ে খুব মজা করতে থাকে। মাস্কার তো তখন খুবই মেজাজ গরম হয়ে যায়, তাই সে তখন তাদের তিনজনের মধ্যে থেকে একজনের গলা চেপে ধরে তার জীবন শক্তি দিয়ে শুষে নেয়। এরপরই তাকে দেখে তো ভয় পেয়ে অন্যজন তাকে একটি ফেস্টিভ্যালের কথা জানায়, যেখানে অনেক ছেলে মেয়েরা
আজ গান শোনার জন্য উপস্থিত হবে। তো মাস্কা তখন সেখানে চলে যায় আর সেখানে গিয়ে সবার জীবন শুষে নিতে থাকে। সেখানে আসলে জুনদের স্কুলেরই একটি প্রোগ্রাম হচ্ছিল। তো অন্যদিকে জিন বুঝতে পারে না যে মাস্কা এখন কোথায় আছে, কিন্তু সে জুনকে জানায় যে মাস্কার শক্তিশালী হওয়ার জন্য 300 জন মানুষের সোল লাগবে, আর তাছাড়া মাস্কার ইয়াং বয়সের ছেলে মেয়েদের সোল খাওয়া পছন্দ। তো সে এটা বললে জুন তখন তাকে বলে যে তাহলে সে জানে যে মাস্কা এখন কোথায়। তো তারা তখন সেই ফেস্টিভ্যালে চলে যায়, কিন্তু মাস্কা তো অলরেডি সেখানে থাকা অনেক ছেলে মেয়েদের জীবন শুষে নিয়েছিল আর পুরো জায়গা কবজ করে দিয়েছে। কিন্তু জিন সেই কবজ ভেদ করে জুনকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তখনই তারা আস্তে করে চলতে থাকলে সেখানে সারা জুনকে দেখে সাথে সাথে ডাক দেয়। সারার সাথে তখন রাফিও ছিল। তো জিন তখন তাদের সবার সামনে আসে এবং তাদেরকে বলে যে সে একটা জিন, কিন্তু এটা নিয়ে প্যানিক করার কিচ্ছু নেই। তারা এখন এখানে থাকা বদ জিনকে কবজ করবে, আর এটা করার জন্য ঠিক সময়ে তারা যেন তাদের কাছে থাকা পানিতে তাদের থুতু মিশিয়ে সেই জিনের দিকে ছুঁড়ে মারে। তো তারা তার কথা মেনেও নেয়। এরপরই তারা মাস্কাকে খুঁজতে থাকে। এরপরই জিন মাস্কার সামনে যায় আর তাকে বলে যে তার খেলা শেষ করার সময় হয়ে গেছে। এটা বলেই তাদের মধ্যে ভীষণ ফাইট হতে থাকে। মাস্কা তো ধীরে ধীরে হাঁটতে থাকে। মাস্কা তখন জিনের কাছে জানতে চায় যে তার মধ্যে এত শক্তি কিভাবে আসলো। জিন তাকে জানায় যে এই শক্তি হলো একজনের স্যাক্রিফাইসের শক্তি। তো তখনই মাস্কা বুঝতে পারে যে জুন তাকে তার জীবন দিয়ে বাঁচিয়ে তুলেছে এবং জুনকে মেরে ফেললে জিন মারা যাবে। তাই সে তখন জুনকে মারতে থাকে, আর জিনের হাত থেকে তো তখন সেই চিরাগটি পড়ে সাথে সাথে ভেঙে যায় আর সেও ব্যথা পেতে থাকে। তখন জুন, সারা এবং রাফি মিলে সেই পানি মাস্কার দিকে ছুঁড়ে মারে। মাস্কা তো তখন সাথে সাথেই জ্বলতে শুরু করে। এরপরে জিন জুনকে একটি বোতল নিয়ে তার মুখ খুলতে বলে, আর সে মাস্কার সোল সেই বোতলের মধ্যে বন্ধ করে দেয়। এরপরই সেখানে থাকা সবার মধ্যে আবারও জীবন ফিরে আসে। আর এরপরই জিন জুনের কাছে জানতে চায় যে তার ফ্রেন্ড এবং মার কি হবে। জিন বলে যে সে তাদের এনে দিবে, কিন্তু তার বদলে জিন আর কখনোই জিন লোকে ফিরে যেতে পারবে না। কিন্তু তার তো এখানে জুন আছে। এছাড়াও জুনের সব উইশগুলো আবারও ক্যান্সেল হয়ে যাবে। জুন তো এই সব কিছুই মেনে নেয় এবং বলে যে তার গরিব জীবনই ঠিক আছে, তার কাছে তার আপন মানুষগুলো তো থাকছে। তো তখনই সেখানে তার বন্ধুরা ফিরে আসে। তো এরপরই দেখানো হয় সেই ঝামেলার মধ্য দিয়ে ডি আর সারার মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়, আর সারা জুনের সাথেও সব ঠিক করে নেয়। এরপরই দেখানো হয় জুন তার বাসায় যায়, সেখানে তার মাও ছিল, আর এরপর থেকে সে আবারও নর্মাল লাইফ কাটাতে থাকে। কিন্তু এরপর একদিন দেখানো হয় কোনো একজন জুনকে তার সাথে দেখা করার জন্য ডাকে। জুনও সেখানে যায়, কিন্তু সেখানে একজন মিস্টেরিয়াস লোক তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে সে অন্য জগতের জিনিস এই জগতে এনে অনেক বড় ভুল করেছে, এর জন্য অনেক কিছু হয়ে যাবে। জুন তো তখন তার কথা বুঝতে পারে না, তাই তাকে সবটা বুঝিয়ে বলতে বলে। লোকটি তখন একটা তুড়ি দিলেই সেখান থেকে তারা দুজনই গায়েব হয়ে যায়। আর এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই যে একটা চিরাগ কাচের মধ্যে রাখা আছে, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। কিন্তু এর পর কি হতে চলেছে সেই সবই আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী পার্টে, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের এই সুন্দর একটি ইন্দোনেশিয়ান গল্প। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।